আজকে এক সপ্তাহ পর সবাই মিলে সকালে নাস্তা করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের যদি আমাদের এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার কমেন্টের মাধ্যমে জানতে পারবো যে আপনি আসলে আমাদের ব্লগটা পছন্দ করছেন নাকি করছেন না। আর এখন আনুমানিক সকাল 8টা বাজে আর আম্মু এখন আমাদের জন্য পরোটা তৈরি করছে। আর আম্মুর হাতের এই পরোটাগুলো খেতে অনেক বেশি মজার হয় আর লেয়ার লেয়ারও হয় অনেক বেশি। আসসালামু আলাইকুম। তো এখন পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। তো এই পরোটাটা খেতে না অনেক মজা লাগে, বিশেষ করে আসলে ঘরোয়া পরোটাগুলো কিন্তু খুবই মজা যদি আপনি একটু সুন্দর করে প্রসেস করে বানান তাহলেই। তো দোকানের পরোটা চাইতেও ঘরোয়া পরোটা অনেক মজা লাগে বেশি। তো এখন পরোটাগুলো সবগুলো এভাবে ভেজে নিয়েছি একটা একটা করে। আর মাশাআল্লাহ আমাদের পরোটাগুলো কিন্তু অনেক বেশি সফট হয়েছিল আর অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছিল। আম্মু এইভাবে পরোটা আজকে প্রথমবারই বানিয়েছে, কিন্তু প্রথমবারে অনেক বেশি সুন্দর হয়েছে। আর এখানে কলিজা ভুনা করেছিল আর ওই কলিজা ভুনা দিয়ে আজকে পরোটা দিয়ে খাবো। কলিজা ভুনা দিয়ে পরোটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। হ্যাঁ, কলিজা ভুনা দিয়ে অনেক ভালো লাগে খেতে। তো সাথে একটু চাও বানিয়ে নিয়েছি। তো সকালবেলা আসলে চাটা না খেলে আসলে ভালোই লাগে না। তো সবাইকে দিয়ে দিলাম আর এখন তিশাকে দিচ্ছি। তো ও আমার ক্যামেরাম্যান, তো তাই ওর খাবারটা সবার লাস্টেই খেতে হয়, বেচারা, কিছু করার নেই। হ্যাঁ, আর এখানে আম্মু চায়ের কালারটা আজকে অনেক বেশি সুন্দর হয়েছে। আর এইভাবে দুধ চিনি দিয়ে তারপরে চায়ের লিকারটা ঢেলে দিলে চাটা অনেক বেশি খেতে মজা লাগে। এই জন্য আমরা এইভাবেই চা তৈরি করি আর এইভাবে অনেক বেশি মজার হয়। আর পরোটাগুলো অনেক বেশি সফট হয়েছিল আজকের পরোটাগুলো। দেখতে তো পাচ্ছেন, আমি এখন এই যে ধরে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা মানে দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। তো এভাবে আপনারা পরোটা বানিয়ে খাবেন। আর অবশ্য আমি এই পরোটার পুরো রেসিপি একদিন আপনাদেরকে দেব, তাহলে বুঝতে পারবেন আমি কতটা পারফেক্টলি পরোটা বানাচ্ছি। তো যাই হোক, এখন আমি দিয়ে দিলাম, তিশাকে নাস্তা দিয়ে দিচ্ছি। তো ও নাস্তা নিয়ে চলে যাচ্ছে। তো দেখেন ও নাস্তা নিয়ে কী করছে, দুষ্টামি করছে। আমি আসলে এখানে একটা সুন্দর থাম্বলিন নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু একটা থাম্বলিনও আমার মন মতো হচ্ছিল না। আর এরকম করতে করতে আমার চাটাই ঠান্ডা হয়ে গিয়েছে আর পরে আমার ঠান্ডা চা দিয়েই খেতে হয়েছে। এটাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের জীবন। সত্যি আসলে ওর ভাগ্য সবসময় এরকম হয়, কারণ ও আমার আসলে প্রত্যেকটা কাজই ওই করে, আমি তো তেমন কিছুই করি না, আমি শুধু ভিডিওগুলো বানাই। কিন্তু ও ওটার মানে ক্যামেরাম্যান বলেন, ও এডিট করা বলেন, সব কিছু ওরে দায়িত্ব। তো এই জন্য আর কি ওর সবসময় একটু লাস্টে খাওয়া পড়ে। আর তখন কিন্তু অবশ্য ও লাস্টে খেয়ে আবার শান্ত থাকে না, ও কিন্তু আমাকে অনেক বকাঝকাও করে। আর এখানে আব্বু সাজনা পাতা নিয়ে এসেছে আর সাজনা পাতা খেতে আমাদের ঘরের সবার অনেক বেশি ভালো লাগে। আর এখানে আর কচি কচি সাজনা পাতা হলে তো অনেক বেশি মজার হয়। আম্মু সাজনা পাতাগুলো সব একটা একটা করে এইভাবে পাতাগুলো নিয়ে নিবে। আর এইগুলা করতে করতে হয়তো আপনারা ভাবছেন যে 2-3 ঘন্টা টাইম লাগবে, কিন্তু আম্মুর 20 মিনিটের বেশি সময় লাগে নাই। তো সাজনা পাতা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর তাছাড়া এটা অনেকটা একটা উপকারী একটা শাক। তো এই শাকটা আসলে সবাই রান্না করতে জানে না। এটা রান্না করা যায়, এটা ভাজি করা যায়, ভর্তা বানানো যায়, অনেক কিছু করা যায়। তা আমি আজকে ভাজিই করব। আমি কিভাবে শাকটা ভাজি করি সেটা কিন্তু আপনারা যদি ভিডিওটা পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর আপনাদের অনেক ভালোও লাগবে, কারণ সাজনা পাতা কিন্তু সবাই ভাজি করতে পারে না, সবাই ভালো করে খেতেও পারে না। আগে আমরা যেখানে ছিলাম ওখানে আমাদের একটা বড় সাজনা পাতার গাছ ছিল। আর আম্মু ওখান থেকে প্রায় সময় সাজনা পাতা নিয়ে এনে সাজনা পাতার ভর্তা বানাতো। আর আমার থেকে খেতে একদম ভালো লাগতো না, কারণ সাজনা পাতার ভর্তাটা আমার একদম ভালো লাগে না। কিন্তু আজকে আম্মু সাজনা পাতা ভাজি করেছে আর এই ভাজিটা এত বেশি মজার হবে আমরা তো প্রথমে ভাবতেই পারি নাই। আমরা প্রথমে আম্মুকে বলছিলাম যে আজকে আমাদের আর ভাত খাওয়া হবে না। পরে আম্মু বলে একটু খেয়ে দেখো কীরকম হয়েছে। পরে খেয়ে বলে এত বেশি মজার হয় সাজনা পাতা ভাজি। আর এই সাজনা পাতা ভাজিটা করার জন্য প্রথমে বেশি করে তেল দিয়ে দিয়েছে আর তেলের ভিতরে শুকনা মরিচ দিয়ে দিয়েছে। শুকনা মরিচ এখানে 4-5টা দিয়েছে। সাজনা পাতার ভিতরে আসলে শুকনো মরিচটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? তো এটা যদি না দেই তাহলে কিন্তু তুমি সাজনা পাতাটা খাইতেই পারবে না, কারণ এটা কাঁচা মরিচের কোনো কাজ নেই। এখানে শুকনো মরিচ দিয়ে সাজনা পাতাটা ভাজি করা হয়। আর বিশেষ করে পেঁয়াজ, তারপর রসুন, এগুলো একটু বেশি বেশি দিতে হয় আর তেলটা বেশিই দিতে হয়। হ্যাঁ, আসলে কিন্তু সরিষার তেল দিয়ে ভাজার কথা ছিল, কিন্তু আম্মু সরিষার তেল দিয়ে পরবর্তীতে এটা দিয়ে একটা টিপস দিবে আপনাদেরকে। আর এখানে কাঁচামরিচও একটু করে দিয়ে দিয়েছে, কারণ কাঁচামরিচের ফ্লেভারের জন্য। আর এখানে দিয়ে দিয়েছে 1 চামচ পরিমাণ সল্ট। আর এরপর সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েছে কিছুক্ষণ, মানে ভাজা ভাজা করে নিচ্ছে। আর এরপর সাজনা পাতাগুলো দিয়ে দিয়েছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে আমাদের পাতিলটা ছোট হয়ে গিয়েছে, কিন্তু পরে দেখি যে না, একদম মানে ভাজিটা কমে গিয়েছে আমাদের।
আমি এখানে একটা টিপস দিচ্ছি যে সাজনা পাতা যখনই আপনারা কখনো ভাজি করবেন, আপনারা কিন্তু সাজনা পাতাটা ভালো করে ধুয়ে তারপর একটু কুচো করে নেবেন, মানে একটু বটি দিয়ে একটু কুচো কুচো করে নেবেন। জানি সাজনা পাতাটা পুরোটা কুচো করা যায় না, কিন্তু তারপর একটু কুচো করে নিলে হয় কি, মানে ভাজিটা খুব সুন্দর পারফেক্ট হয় আর একটার সাথে আরেকটা লেগে লেগে থাকে না। তো এই জিনিসটা অনেকেই ভুল করে যে কুচো করে নেয় না, তখনই কিন্তু সাজনা পাতার ভাজিটা একদমই বাজে হয়। হ্যাঁ, আর এখানে আমরা মানে নাড়তে নাড়তেই 5 মিনিটের মধ্যে আমাদের পাতাগুলো এত বেশি কমে গিয়েছে যে আমরা পরবর্তীতে ভাবছি না এই পাতিলটাই ঠিক আছে। আর এরপরে একটু আম্মু সরিষার তেলটা উপর দিয়ে দিয়ে দিবে, কারণ সরিষার তেলের ফ্লেভারটা এই পাতার ভিতরে অনেক বেশি মজার লাগে। তো আমরা যখন ভাজি করি সাজনা পাতা, তখন যদি সরষের যেতটুকু পরিমাণ আমি সয়াবিন তেল দিয়েছি, তো সরষের তেলটা যদি আমি অতটুকু পরিমাণও দিই, তারপরে কিন্তু সাজনা পাতাটা অতটা ভালো লাগবে না, মানে ফ্লেভারটা ওরকম কাঁচা কাঁচা থাকবে না। এই জন্য আগে যদি সয়াবিন তেল দিয়ে একটু ভাজি করে তারপর সরষের তেলটা উপর দিয়ে দিয়ে দেন, তাহলেই বেশি মজা হয়। আর এখানে আমরা রান্না শেষ করতে করতে তাসিন চলে এসেছে। আর এরপরে আমরা একটু মিষ্টি মানে কেক নিয়ে এসেছিলো আব্বু আগের দিন, ওই কেকগুলো খাওয়ার জন্য ফ্রিজ থেকে নিয়ে নিয়েছি। এর আগে আমি আর আম্মু একটা অঘটন ঘটিয়েছি, ওটা আপনাদের সাথে কিছুক্ষণ পরে শেয়ার করব। আর এখানে মিষ্টিটা আমরা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এখন তাসিনকে দিয়ে দিব। এই মিষ্টিগুলো ফ্রিজে যতদিন পর্যন্ত ছিল জানেন না, আমার মেয়ে যে কতটা মানে খুশি ছিল যে ওর মিষ্টি আছে, এটা এতটুকু জানলেও ওর কাছে শান্তি লাগে, এটাই হচ্ছে বড় কথা। আর এখানে আমরা আমাদের মাথায় মেহেন্দি লাগিয়েছি, আর মেহেন্দি লাগানোর পরে আমাদের হাত একদম লাল হয়ে গিয়েছে। আর আম্মুর মাথায় লাগিয়ে দিয়েছি আম্মুর পাকা চুলগুলো যাতে লাল লাল দেখা যায়, এই জন্য আমার মাথায়ও দিয়েছি, কিন্তু আমারটা আর দেখাইনি। আসলে এখনকার সময় যে একটা অবস্থা, এই অবস্থায় না অল্প বয়সে মানুষের কি চুলে আস্তে আস্তে কি সাদা হয়ে যায়, কেন এরকম হয় জানি না। তা আমি দেখেছি যে আমার দাদিকেও দেখেছি ভালো মতো চুল না পাকতে, কিন্তু এখন আমাদের কেন 2-4টা এরকম করে পাকাপাকি দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না। তো এই জন্যই আসলে মেহেন্দিটা দেওয়া আর কি, মনে হয় কোনো তেলের কারণেই হচ্ছে। এই কেকগুলো অনেক বেশি সফট ছিল, আর এই জন্য আমার এই কেকগুলো এত বেশি ভালো লাগছে। কিন্তু আমি মানে শেষ হয়ে যাওয়ার পর আমি ভাবছি আমি বানাবো, কিন্তু আমি এতটাই বেশি অলস যে আমার বানাতে ইচ্ছা করে না। আমি যদি কিছু বলি যে এটা আমি তোমাদের কালকে বানিয়ে খাওয়াবো, তাইলে আমি এটা আরও 4-5 দিন পরে আম্মুদেরকে বানিয়ে খাওয়াই। থাক হইছে, আর বলতে হবে না, কারণ আপনি যখন বানাইতে বলবেন যে সেটার জন্য কমপক্ষে 1 মাস আমাদের লাইন দিয়ে থাকতে হবে, আমাদের খাওয়ার আর দরকার নেই। আর এতদিন ব্লগ আপলোড না করার পিছনে একটা মেইন কারণ হচ্ছে আমার পরীক্ষা চলতেছে, এই জন্য আমরা ব্লগ আপলোড দিতে পারতেছি না। কিন্তু আজকে থেকে একদম রেগুলার ব্লগ আপলোড দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আসলে আমিও চাপ সৃষ্টি করি না, যেহেতু ওর পরীক্ষা হচ্ছে। তো আসলে পড়ালেখাটাই তো আগে আগে, তাই না? এসব তো আসলে সব কিছুই হচ্ছে এখন ধরতে পারেন শখের বশে করি, কিন্তু ওই পড়ালেখাটা তো ওর সবচেয়ে আগে। এই জন্যই আমি বলছি যে ব্লগ আপলোড দিতে হবে না, আগে পড়াটা শেষ করো, পরীক্ষাটা শেষ করো, তারপরে দিও। এই জন্য আমাদের একটু লেট হয়ে গেছে, তা আপনারা কিছু মনে করবেন না। আমাদের যারা আছেন, আমাদের দর্শকগুলো যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবেন। ভাববেন না যে আমরা হারিয়ে গেছি, আমরা কিন্তু আছি, হারাইনি। হ্যাঁ, আমরা হারাইনি এখনও। আমরা ইনশাল্লাহ আজকে থেকে রেগুলারই ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করব। জানি না, আমি অনেক অলস, ব্লগ আপলোড দিতে আমার একদমই মন চায় না, কারণ ব্লগ আপলোড দেওয়ার পরে একদমই ভিউ হয় না, অথবা আপনারা দেখেন কিন্তু লাইক দেন না। আর এরকম হলে একদম আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই, পরবর্তী ব্লগ আর আপলোড দিতে ইচ্ছাই করে না। আসলে এই কাজটা আপনারা যে আমাদের সাথে করেন, এটা কি ঠিক করেন বলেন? আমাদের অনেক কষ্ট হয়, আমাদের পরিবার হয়ে এত কষ্ট দেওয়াটা কি উচিত? একদমই উচিত না। কিন্তু তো যাই হোক, তারপরেও আপনাদের মনের উপর ডিপেন্ড করবে সব কিছু। তো ভালোবাসলে ভালোবাসার বিনিময়ে ভালোবাসাই দিতে হয়, এটাই আমি বুঝি। তো যাই হোক, এখন আমরা একটা নাস্তা বানাচ্ছি, খুবই একটা সুন্দর একটা নাস্তা, খুবই মজার একটা নাস্তা। হ্যাঁ, এই নাস্তাটা বানানোর জন্য আমরা প্রথমে চপারে 1 টুকরা মুরগির মাংস, একটা আলু আর পেঁয়াজ আর সব কিছু দিয়ে ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। এবং ব্লেন্ডার করার পরে আমরা এটাকে সুন্দর করে কোনা কোনা করে শেপ দিয়ে নিচ্ছি। এটা অনেক হেলদি একটা খাবার। এই খাবারটা যদি আপনার ওয়েট লস করতে হয় তাহলে আপনি খেতে পারেন, কারণ এটার ভিতরে অনেক কম তেল দিয়ে এটা ভাজা হয়, তেল নাই বললেই চলে, আর অনেক হেলদি এটা। অথবা বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যাবে, অনেক বেশি মজার হয় এই নাস্তাটা। তো নাস্তাটা আসলে বানিয়ে দিচ্ছি, কারণ আমি বাচ্চাদেরকে বিকেলবেলা একটু মানে নাস্তা বানিয়ে দিচ্ছি ওদেরকে। তো মাঝে মাঝে আমি বিকেলবেলা এরকম বানাই আমরা, কিন্তু মাঝে মাঝে আবার ভীষণ বিরক্ত লাগে, তাই বানাই না। আর আজকালকার সময় ভীষণ গরম পড়ছে, আজকে একটু ঠান্ডা আছে, তো তাই একটু মন চাইছে বানাতে, বানাচ্ছি।
হ্যাঁ, আর আমরা তো একটু বেশি তেল দিয়েছি, আপনারা চাইলে আরও কম তেল দিতে পারেন অথবা এয়ার ফ্রাইও করে নিতে পারেন। আবার এয়ার ফ্রাই না করলে ওভেনে দিলেও বেক করা যাবে। ওভেনে তো কোনো তেলই দেওয়ার দরকার নেই, ওভেনে এটা ট্রেতে করে ঢুকিয়ে দিলে সুন্দরভাবে বেক হয়ে যাবে। আমরা আর ওভেনে ঝামেলা করিনি, আমরা এটা ফ্রাই প্যানেই সুন্দরভাবে ভেজে নিয়েছি, কারণ আমাদের থেকে মনে হচ্ছে যে এটা একটু ভাজা ভাজা করলেই বেশি মজা হবে। আর এটা যেহেতু চিকেনটা আমরা সিদ্ধ করে দেইনি কোনো প্রকার, এই জন্য আম্মু একটু সন্দেহ প্রবল। আম্মু আসলে কাঁচা জিনিস দিয়ে যখনই কিছু বানায় আম্মু এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে দেখে শুনে, না হলে তো আম্মু খেতেই পারে না এটা। আম্মু মোমো যখন বানায় তখন মোমোটাকে একদম ভালোভাবে স্টিম করে নেয়। এখন ভালো করে এগুলোকে আসলে ভেজে নিচ্ছি, কারণ ওভেনে দিলে আমি না খেতে পারি না। কেন যেন আমার মনে হয় যে এগুলো কাঁচা কাঁচাই বোধহয় থেকে যায়, এরকম মনে হয়। আসলে কিন্তু কাঁচা থাকে না, তারপর এটা হচ্ছে আমার একটা সন্দেহ। তো সন্দেহের কারণে এরকম। আমি এমনও সময় আছে যে অনেক নাস্তা আমি ওভেনে বানিয়েছি কাঁচা, মানে মুরগি মাংস দিয়ে অথবা গরু মাংস দিয়ে, পরবর্তীতে সেগুলোকে আমি ভেজে খেয়েছি, এমন রেকর্ডও আমার আছে। তো এই জন্যই ও বলতেছে আর ওভেনে দিতে হবে না বাবা, তোমার তো আবার ভাজতে হবে, তার জন্য তুমি একবারেই ভাজো। আমাদের আবার এই ধরনের সমস্যা নাই, কারণ আমরা জানি ওভেনে 120 ডিগ্রি সেলসিয়াসে সব কিছুই কুক হয়ে যাবে, কোনো কিছুই কাঁচা থাকবে না। কিন্তু আম্মু এত সন্দেহপ্রবল যে আম্মুর জন্য আমাদের আবার বেক করতে হয়, মানে আবার এটাকে উঠাই ভাজতে হয়। এই জন্য নানু এরকম ছিল, এই জন্য আম্মু এরকম, কিন্তু আমরা এরকম না। এখন আমার মাকে ওটা নিয়ে আনছে না। আমার আসলে সত্যি আমার আম্মা একটু খুঁতখুঁতে স্বভাবের, আর আমিও এরকমই। তা আমি আবার আম্মা থেকে একটু কমে আছি, কিন্তু তারপরও একদম কমও না। হ্যাঁ, নানুকে আমি আসছে পিজা বানিয়ে খাওয়াইছি, নানু তখন বলছে তোমার মাংসটা ভালোভাবে কুক হয়েছে নাকি হয় নাই। আমি বলি না, হয় না, এটা কাঁচাই দিয়ে দিছি। আর এখন দেখেন আমাদের সবগুলো নাস্তা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এই স্ন্যাক্সগুলোকে আপনারা গোল গোল অথবা লম্বাটে শেপও দিতে পারেন, কাটলেটের মতন। কিন্তু আসলে কিন্তু এটা কাটলেট না, এটা অনেক হেলদি একটা নাস্তা। এটা যাদের ওয়েট লস করতে হবে তারা খেতে পারে ইজিলি, কারণ এটার ভিতরে অনেক কম ক্যালোরি আছে। আর এখানে এতগুলো প্লেট বাসন হয়েছে, মানে আমাদেরকে থালা বাসন সবচেয়ে বেশি পছন্দ করে, এই জন্য থালা বাসন আমাদেরকে ছেড়ে চলে যেতে চায় না। যখনই শেষ হয়ে যায় ও আবার চলে আসে। সত্যি আসলে কিছু একটা যদি তৈরি করি তাহলে থালা বাসন ধুতে অবস্থা শেষ। মানে খাবার সবার জন্য তৈরি করি, আর থালা বাসন ধোয়া তো একজনের ভাগেই পড়ে, তখন সে বিরক্ত হয়ে যায় দিতে দিতে। তার বেশিরভাগ তিশারই থালা বাসন ধোয়াটা পড়ে, কারণ ওই বেশিরভাগ ধোয়। কারণ আমি যেহেতু জিনিসগুলো বানাই, তখন ওর আসলে ধোয়াফালিটা করার জন্য আমার জন্য একটা এটা ধরেন একটা মানে দয়া করে আর কি। আহারে আমার মা এত কষ্ট করে, তা আমি একটু প্লেট বাসনগুলো ধুয়ে দেই। হ্যাঁ, না আম্মু এত কষ্ট করে রান্না করে, এই জন্য আমি ভাবি যে থাক আমি প্লেট বাসনগুলো ধুই দিই, কারণ অনেক বেশি গরম পড়ে। এই জন্য আজ আমরা দেখতে দেখতে একদম ব্লগের শেষ প্রান্ত পর্যন্ত চলে এসেছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।